আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের সকলকে দেখে। স্কুল অফ লিডারশিপ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সেমিনারের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন পেশার আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়টি দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে সোশ্যাল রেসপন্সিবল লিডারশিপের উপরে, সেটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতা নির্ভর এক নেতৃত্ব এবং পাশাপাশি সুশাসন, গুড গভর্নেন্স। এবং দুটি বিষয় নিয়ে আপনারা সবাই খুব ভালো কথা বলবেন আমার বিশ্বাস, এবং আমরা হয়তো আপনাদের কাছ থেকে অনেক বিষয় জানতে পারবো আমরা এই দুটি বিষয় নিয়ে কিভাবে কাজ করব আগামী দিনে। স্কুল অফ লিডারশিপ মূলত এই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু কাজ করে যাচ্ছে দীর্ঘদিন, এবং এই বিষয়বস্তুর সাথেই রিলেট করেই আমাদের পুরো কার্যক্রম। আমরা আপনাদের সামনে কয়েকটি বিষয় শুধু হাজির করতে চাই কথার মাধ্যমে, যেগুলো আপনারা আপনাদের মূল্যায়ন দিয়ে, আপনাদের আলোচনা দিয়ে, বক্তব্য দিয়ে আমাদেরকে খণ্ডন করবেন বা আমাদেরকে শোধরাবেন, কিংবা আমাদেরকে আরও বেশি মাত্রায় উৎসাহ দিবেন আমরা যাতে কাজগুলো করতে পারি। আমরা কেন এগুলো নিয়েছি, দু চারটি সংকট আমরা উপস্থাপন করব এবং সংকটের পক্ষে সমাধান যাত্রায় আমরা কি কি করতে চাই সেগুলো বলবো। অল্প সময়ে হয়তো অনেক কিছু বলা যাবে না, কিন্তু তারপরও যতটুকু সম্ভব আমি আমার বক্তব্যে নিয়ে আসছি। পরবর্তীতে কিনোট স্পিকার আরও বেশি সুন্দর করে উনি উপস্থাপন করবেন। আমরা মূলত এই সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা শুনলেই কেন জানি মনে হয় সিএসআর এর কথা চলে আসে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা মাথায় চলে আসে। তখন ভাবলাম যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসের পাশাপাশি যদি আমরা এই পিএসআরটাও দেখতে চাই, পলিটিক্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটিস, তাহলে কেমন? এমনটি না যে পিএসআর নতুন আমাদের কোনো আবিষ্কার, পিএসআর সম্পর্কে সবাই পলিটিক্যাল সোশ্যাল রেসপন্সিবিলিটিস নিয়ে আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে সিএসআর যারা কর্পোরেট লেভেলের যে সকল ব্যক্তিবর্গ যারা এখানে আছেন, যারা রাজনীতিও করেন, তারা হয়তো 10-15 ভাগ অর্থ ব্যয় করেন তারা এই সিএসআর এর জন্য। এই ব্যয়টা আবার রাজনীতিবিদরা কিন্তু তাদের পিএসআর এ 100 ভাগই ব্যয় করে, কারণ তারা জানে তাদের সমগ্র সময়ে ধ্যান, মন, জ্ঞান সবকিছু সামাজিক দায়বদ্ধতার উপর ভিত্তি করেই গড়া। হয়তো প্র্যাকটিসের সাথে কথার কাজের অনেক সামঞ্জস্য আমরা নাও পেতে পারি, সেটিই হচ্ছে আলোচনার জায়গা এবং সেটি হচ্ছে চর্চার জায়গা। তার মানে আমরা একটা পলিটিক্যাল চর্চাটাকে মাথায় রেখে একটা নিউ পলিটিক্যাল প্র্যাকটিস অ্যাপ্রোচ আমরা দিতে চাই, এবং সেই অ্যাপ্রোচটা এমনটা না যে আমাদের তৈরি, সেই অ্যাপ্রোচটা চলমান, কিন্তু সেটাকে কার্যকর করতে চাই আরও গভীরে, আরও শক্তভাবে, আরও শক্ত মজবুত ভাবে। এবং সেটা কিভাবে করব, সেটা কোন কৌশলে আমরা করব, সেগুলো হচ্ছে এখন একটা ভাবনার বিষয়। আমরা ধরেন সংকটগুলো আমরা কম বেশি যদি সংকটগুলো জানি, সংকট সবাই জানি, কিন্তু আমার কাছে হয়তো যে সংকটটি মাথায় আসছে সে সংকটটি হয়তো আপনার কাছে এই মুহূর্তে মাথায় নাও আসতে পারে। আমরা যেমন সব পলিটিক্যাল লিডাররা ভাবি যে আমরা যেখানে যাই সালাম পাই, ভালোবাসা পাই, ফুল পাই, সবাই হয়তো আমাদেরকে ভালোই বাসে, প্রচুর আমাদের ভক্তকুল, কিন্তু আসলে আমাদেরকে অনেক লোক যে দেখতেই পারে না। আমরা যে প্রচণ্ড ইমেজ সংকটের মধ্যে থাকি সেটা আমরা মাঝে মাঝে ভাবি কিনা, কারণ মাঝে মাঝে এটাও ভাবা তো উচিত যে আমরা আসলে আমাদের তো ইমেজ সংকট রয়েছে। তার মানে ইমেজ সংকট হয়তো আপনি কোনো অপরাধী করলেন না, কিন্তু কেন ইমেজ সংকট, দায়ভারটা আপনি আরেকজনের কেন নিচ্ছেন? কারণ এজন্য নিচ্ছেন কারণ আপনার কোথাও না কোথাও পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে, চর্চার মধ্যে গলদ রয়েছে, যে কারণে অন্য কেউ ভুল করলেও সে ভুলের মাসুল আপনাকে নিতে হচ্ছে, আপনাকেই গালাগালি করছে। এটি একটি সংকটের জায়গায় চ্যালেঞ্জ কিনা, এবং চ্যালেঞ্জটি কতটুকু এটার ইম্প্যাক্ট হতে পারে, এটার ব্যাড ইফেক্টটা কতটুকু হতে পারে, আমরা সেটাও যদি চিন্তা করি। যে ব্যাড ইফেক্ট, ধরেন অনেকে ইউটিউবে দেখবেন যে অনেক শিল্পী, ইউটিউব শিল্পী, কিন্তু তার ইউটিউবে সেই সাবস্ক্রাইবার, সেই ভিউয়ার্স, সেই সব তাদের পরিবারের লোকজনই বা 2-4-5 জনই, মানে সে তার নিজের জগতেই শিল্পী। আমরা এমনটা যাতে না হয়ে যাই, আমরা আমাদের জগতেই রাজনীতিবিদ, আর কেউ জানলো না আমাদের, এমনটা আবার না হয়। ছোট ছোট দলও হচ্ছে, সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু রাজনৈতিক ইমেজ, পুরো ইমেজের মধ্যেই আসবে এবং এটার ব্যাড ইম্প্যাক্ট কাজ করবে। আর বড় পলিটিক্যাল পার্টিতে ভাবতে পারে যে অনেক লোক আমাদের
প্রচুর আমাদের সমর্থক বাড়ছে, তাহলে তাদের সমস্যাটা কি সেটাও বলে দিই। তাদের সমস্যা এমন হতে পারে যে ভোট কেন্দ্রে ভোটের আয়োজন হবে, সবই হবে, ভোট কেন্দ্রে শুধু দলের সমর্থক এবং নেতাকর্মীরাই থাকবে, তারাই ভোট দিবে, আর কেউ ভোট দিবে না। সেই ইউটিউব চ্যানেলের মতো তারও অবস্থা যে তার শুধু নিজস্ব লোকরাই ভোট দিবে। তার মানে সেটা কতটুকু বাস্তব এবং এটা হবে কি না, এটা আমরা চাই না হোক। না হওয়ার জন্য তো আমাদের কিছু কাজ করতেও হবে, এবং সেই কাজ করণীয়গুলো কি কি আমরা করতে চাই। আমরা আজকে এইখানে আমরা 3টা চার্টার অফ ডিমান্ড আপনাদের কাছে একটু সংকট বলেই শেষ করবো না, একটা ডিমান্ড দিয়ে যাব আর কি। এই ডিমান্ডগুলো আমরা একযোগেই পালন করতে চাই আপনাদেরকে নিয়ে। ডিমান্ডের মধ্যে প্রথম ডিমান্ডটাই আমার হচ্ছে যে আমরা বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের কথা সবাই যেমন বলি, আমরা রাষ্ট্র সংস্কার সবাই চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যেমন প্রত্যাশা সংস্কার হোক, কিন্তু ছোট প্যাকেজ বড় প্যাকেজ এমনটি প্রত্যাশা সবার না। প্রত্যাশা হচ্ছে যারা নির্বাচিত সরকার তারাই সংস্কারগুলো আসলে করবে। কিন্তু কথা হচ্ছে যে সংস্কার শুধু রাষ্ট্র সংস্কার কেন, আমরা রাজনীতির সংস্কার নিয়ে আমরা কেন বারবার কথা বলি না? আমরা কি ভয় পাই, লজ্জা পাই, কষ্ট পাই কিনা যে আমরা সবাই আমরা বলতে পারি না? আমরা তো আলোচনা করি, আমরা ভাবি, আমরা বলি, আমরা করি, কিন্তু প্রকাশ্যে এটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে না? রাজনীতির সংস্কারও দেশে হচ্ছে। রাজনীতির সংস্কার কি সেটি আর ব্যাখ্যা করতে আমি চাই না, কিন্তু রাজনীতির সংস্কার ছোট ছোট দল যদি মনে করে না আমরা রাজনীতির সংস্কার নিয়ে বেশি কথা বললে বড়রা, বৃহৎ রাজনৈতিক দলগুলা অখুশি হতে পারে, বা বিএনপি ধরেন অনেক বড় রাজনৈতিক দল, এখন তাদের কাছ থেকে আমাদের দূরত্ব বেড়ে যেতে পারে, এমন হয় কি না? কিংবা বড় বড় রাজনীতিবিদরা ভাবতে পারে ছোট ছোট রাজনীতিবিদরা অখুশি হয় কিনা এই সংস্কারের কাজ শুরু করলে, বা ছোট ছোট রাজনীতিবিদরা ভাবতে পারে বড় বড় রাজনীতিবিদরা বেশি অখুশি হয়ে যায় কিনা আমরা এটা প্র্যাকটিস শুরু করলে। তার মানে আমার প্রথম ডিমান্ডটা হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি সংস্কার করতে চাই। সেটি আপনারা কি বলেন? আমার দ্বিতীয় ডিমান্ড আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটি হচ্ছে যে আমরা সবাই তো ক্ষমতায় যেতে চাই, প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বপ্ন, সেটি খুবই স্বাভাবিক। যদি এককভাবে ক্ষমতায় না গেলেও আমরা কোনো বৃহৎ জাহাজের সাথে বসে থেকেও যদি 2-4টি আসনও নিতে পারি তাহলে ক্ষমতার ভাগাভাগি একটা অংশীদার হতে পারি, এবং সেটিও খুবই স্বাভাবিক এবং সেটি অস্বাভাবিক না, এবং সেটি গেলে খুব যে ভুল হবে সেটিও বলার অপেক্ষা রাখে না। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের, এমনকি যারা ক্ষমতায় যাবে তাদেরও কি নির্ধারণ করা আছে কিনা যে হ্যাঁ অপোজিশন পার্টি কিংবা পলিটিক্যাল কি ধরনের পলিটিক্যাল রোল প্লে করা উচিত। আমরা বিরোধী দল থাকলে কি করব, নাকি আগের মতনই হরতাল, মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও সব শুরু করব? কারণ প্রত্যেকবারই যা হয়, অতীতে মানুষ শান্তিতে থাকে না কেন? ক্ষমতায় যেই যাক তার পরের দিন থেকে তো আন্দোলন শুরু হয়, এবং সেটাও যদি আবার হয়, কারণ 100টি কাজ করলে 2-4টি ভুল তো হবেই। সেই 2-4টি ভুল নিয়ে যদি আবার রাস্তায় আন্দোলন শুরু হয়, ভাঙচুর হয়, মানুষের গণভোগান্তি হয়, তাহলে তো সমস্যা সৃষ্টি হবেই। এবং সেটি বন্ধ করতেও চাই না যে মানুষ আন্দোলন কেন করবে না, করুক, কিন্তু তারপরে বিরোধী রাজনীতির ধরনটা কি হবে, তাদের প্র্যাকটিসটা কি থাকবে সেটি স্পষ্ট দেখতে চাই। ক্ষমতায় গেলে এই করব, যেমন দেখি আমরা ক্ষমতায় না গেলে বিরোধী দলে থাকলে আমরা এই করব, ছায়া সরকার গঠন করব, আমরা ডিবেট করব, আমরা সরাসরি গিয়ে তাদের কাছে স্মারকলিপি পাঠাবো, আমরা এই ধরনের একটা গঠনমূলক কিছু শুনতে চাই। তাহলে আমরা শুনলে আরও বেশি আশ্বস্ত হব না বাংলাদেশে একটা স্বস্তির রাজনীতি তৈরি হচ্ছে। এবং নাম্বার 3, সেটি হয়তো শুনলে অনেকেই কষ্ট পাবেন বা আমাকে ভুলে বুঝতে পারেন, তারপরও যেহেতু আজকে আলোচনার সুযোগ রয়েছে, ডিবেট করার সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটা সময়ের কারণে, প্রেক্ষাপটের কারণে, দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো উপায়ও ছিল না, বা ভবিষ্যতে আরও তত্ত্বাবধায়ক সরকার আসবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মোড়লগিরি করানো বা বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদেরকে ছোট করে দেখানোর সুযোগ সৃষ্টি হয় কিছু সুশীল মানুষ যখন রাজনীতি করতে আসে তখন। কারণ অরাজনৈতিক ব্যক্তিরা যখন রাজনীতি না করে শুধুমাত্র ক্ষমতায় যেতে চায়, প্রত্যাশা করে মাঝে মাঝে কোনো শীতের সিজনে, তাহলে সেটা কিন্তু খুব খারাপ। তার মানে সুশীল মানুষদের
এই রাজনীতি করার লিপ্সাটা বন্ধ করতে হবে। কারণ হয় রাজনীতি করেই করা উচিত রাজনীতি দলের সাথে, কারণ রাজনীতি দলের সাথে থাকলে কি হয়, তাকে অনেক বেগ পোহাইতে হয়, তাকে অনেক কাঠখোর পোহাতে হয়, তাকে অনেক কথা সমালোচনা সবকিছু পার করে তাকে রাজনীতি করে একটা জায়গায় আসতে হয়। কেউ আসতে পারে, কেউ আসতে পারে না। কিন্তু সুশীল মানুষগুলো কি ভাবে, তারা ভাবে সারা জীবন একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা শেষ করে বা আমলা হয়ে বা বড় সামরিক কর্মকর্তা হয়ে বিচার বিভাগের ভালো জায়গায় থেকে কিংবা বড় বড় ভালো ভালো বুলি আওড়িয়ে এখন তো অনেক টকশো করার সুযোগ রয়েছে, বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ রয়েছে, গিয়ে আমরা একটা সময়ে দেশের রাজনীতিগুলোকে আমরা তাদের মাতাব্বরি করতে পারবো। ফলে বাংলাদেশে কখনো আর প্রপার পলিটিক্যাল প্র্যাকটিস ডেভেলপ করে না। এটা অনেক বড় সমস্যা সৃষ্টি হয়। সারা জীবন মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে আসে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে ভোগে, এবং সারা জীবনের কষ্ট করে আসা রাজনীতিবিদগুলোই সবচেয়ে বেশি পোড় খাওয়া রাজনীতিবিদ, তাদের জন্য কষ্ট হয়। তার মানে আমার তৃতীয় ডিমান্ডটি হচ্ছে খুবই স্পষ্ট, রাজনৈতিক দলের মধ্যেও সেটির প্র্যাকটিসগুলো ডেভেলপ করা, যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আমরা কিভাবে কাজ করতে পারি। তার মানে আমি 3টি বিষয় ছেড়ে দিলাম আপনাদের সামনে। যদি বক্তব্যের স্বার্থেই আমি 3টি বিষয় ছাড়লাম, তাহলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের আলোচনা শুনবো এবং আশা করব আজকের এই আলোচনাগুলো আমাদের প্রাণবন্ত হবে এবং আপনাদের পার্টিসিপেশন এবং আপনাদের নিয়মিত সহযোগিতা আমাদের কাজে লাগবে। আমরা আপনাদের প্রত্যেকেরই আলোচনাগুলো আমরা রেকর্ড করে রাখছি এবং আমরা আপনাদের এই আলোচনাগুলোকে নিয়ে আমরা চুলচারা বিশ্লেষণ করে আমাদের টিম নিয়ে আমরা কাজ করব। আবার দেখা হবে, কথা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।